অর্থনীতিতে যে বিভিন্ন ধরনের পণ্য আছে আমরা আজকে সে সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব হচ্ছে সাধারণ বা স্বাভাবিক পণ্য, নর্মাল গুডস। সেটা আসলে কি? আয়ের পরিমাণ বাড়লে যার চাহিদা বাড়ে, অর্থাৎ আমাদের যখন আয় বেড়ে যায় বা আমাদের আয়ের সম্পর্কে যেসব দ্রব্যের সম্পর্ক রয়েছে, আমাদের আয় বাড়লে যার চাহিদা বেড়ে যাবে, যেসব দ্রব্যের চাহিদা বেড়ে যাবে সেগুলোই হচ্ছে কি স্বাভাবিক পণ্য বা সাধারণ পণ্য। আবার আয়ের পরিমাণ কমলে এসব দ্রব্যের চাহিদাও কিন্তু হ্রাস পায়। সেক্ষেত্রে উদাহরণ কি? ভালো মানের চাল, মুরগির মাংস, নতুন কাপড়, ফ্রিজ বা ওয়াশিং মেশিন। অর্থাৎ আমরা যদি আমাদের যখন আয় কম থাকবে তখন যদি আমরা নিম্নমানের চাল খাই, মোটা চালের, এই ধরা যাক যে মোটা চালের চাল খাচ্ছি আমরা, তাহলে যখন আমার আয় বাড়লো তখন আমি ভালো মানের চালটা বেছে নিব, মুরগির মাংস বেছে নিব। ধরেন আমি মাংস খাচ্ছি না, যখন আমার আয় কম তখন আমি আয় বাড়ার সাথে সাথে মাংস খাচ্ছি। কাপড় কিনছি, ফ্রিজ বা ওয়াশিং মেশিন কিনছি, তাহলে এটা কি হলো, আমার আয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে চাহিদা বেড়ে গেল। যেহেতু এটা আয়ের পরিমাণ বাড়লে চাহিদা বাড়ে, আয়ের পরিমাণ হ্রাস পেলে চাহিদা হ্রাস পায়, সেজন্য এটা সমমুখী সম্পর্ক। এই জন্য এটার স্থিতিস্থাপকতা ধনাত্মক, আর স্থিতিস্থাপকতা শূন্যের চেয়ে বেশি বা ধনাত্মক। স্থিতিস্থাপকতা তো কি আমরা জানি, এটা হচ্ছে পরিবর্তনশীলতা বোঝায়, অর্থাৎ কোনো জিনিসের, কোনো দ্রব্যের চাহিদার নমনীয়তা। অর্থাৎ চাহিদার, আয়ের বা দামের পরিবর্তনের সাথে যদি চাহিদার ওঠানামাটা নমনীয় হয়, পরিবর্তনশীলতাটা সহজ হয়, তাহলে স্থিতিস্থাপক বলা যায় দ্রব্যটি। আর যদি দামের সাথে কোনো সম্পর্ক নেই, সহজে এটা পরিবর্তনশীল হয় না, চাহিদা মানে আয় বাড়লেও চাহিদা যেমন থাকে, আয় কমলেও চাহিদা তেমনই থাকবে, দামের সাথেও এটা এইরূপ সম্পর্ক থাকলে তখন সেটাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। আবার সাধারণ পণ্য বা স্বাভাবিক পণ্যগুলোর উদাহরণের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ বা ওয়াশিং মেশিন। এই দ্রব্যগুলোর তুলনামূলক কিন্তু দাম বেশি হয়, সেজন্য এইসব পণ্যগুলোকে বিলাসদ্রব্য বলা হয়। সেজন্য বিলাসদ্রব্য কিন্তু সাধারণ বা স্বাভাবিক পণ্যের একটি বিশেষ ধরন। দামের সাথে এই সাধারণ বা স্বাভাবিক পণ্যগুলোর কীরকম সম্পর্ক? বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ দাম যখন বেড়ে যাবে তখন আমরা কী করবো, এটা চাহিদাটা হ্রাস পেয়ে যাবে, আমাদের চাহিদা হ্রাস পাবে। আবার দাম যখন হ্রাস পাবে, দাম যখন কমবে তখন আমাদের আবার চাহিদা বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে যেটা আমাদের চাহিদা বৃদ্ধি আছে, অন্যান্য অবস্থায় স্থির থেকে যখন দাম বাড়লে চাহিদা হ্রাস পায়, আবার দাম কমলে চাহিদা বৃদ্ধি পায়, তো ওই বিধিটা প্রযোজ্য এখানে। অর্থাৎ তাহলে সাধারণ বা স্বাভাবিক পণ্যগুলো কি আমরা বুঝতেই পারছি যে মানুষ আয় বাড়লে এই ধরনের পণ্য বেশি কিনতে চায়, আবার আয় কমলে এই ধরনের পণ্যগুলো কম কিনতে চায়, সেগুলোই কি সাধারণ বা স্বাভাবিক পণ্য। অর্থনীতিতে আরেক ধরনের পণ্য দেখা যায়, সেটা কি নিকৃষ্ট পণ্য। নিকৃষ্ট পণ্যকে ইনফেরিয়র গুডস বলা হয় ইংলিশে। এটা আবার কী ধরনের পণ্য, এটা আমরা দেখি। আয় বাড়লে যা চাহিদা কমে যায়। আমরা স্বাভাবিক পণ্যটা কী পড়েছিলাম, আয় বাড়লে এটা চাহিদা কিন্তু বেড়ে যায়, আয় কমলে চাহিদা কমে যায়। আর নিকৃষ্ট পণ্য হচ্ছে আয় বাড়লে তখন আমাদের এটা চাহিদাটা কমে যাবে। নিকৃষ্ট পণ্য আবার আয় কমলে তখন চাহিদাটা বেড়ে যাবে। অর্থাৎ এটার আয় স্থিতিস্থাপকতাটা, যেহেতু আয়ের সাথে চাহিদার সম্পর্কটা বিপরীতমুখী, সেজন্য এটার আয় স্থিতিস্থাপকতা কেমন? শূন্যের চেয়ে কম, অর্থাৎ ঋণাত্মক। আয় স্থিতিস্থাপকতা ঋণাত্মক হবে নিকৃষ্ট পণ্যের। নিকৃষ্ট পণ্যের উদাহরণ কি? মোটা চাল, লোকাল বাস, সাধারণ কাপড় ইত্যাদি হচ্ছে কি নিকৃষ্ট পণ্যের উদাহরণ। কারণ কেন? মোটা চাল, দৈনন্দিন জীবনে ধরো আমরা মোটা চাল খাচ্ছি, তাহলে যখন আমাদের আয় বাড়লো তখন আমরা চাইবো একটু ভালো মানের চাল খেতে, তখন সেটা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আবার স্বাভাবিক পণ্যের রূপ নিচ্ছে, সেটা স্বাভাবিক পণ্য হয়ে যাচ্ছে। যখন আমরা আমাদের আয় বাড়ার সাথে সাথে যখন আমাদের ভালো মানের চাল খেতে ইচ্ছে হচ্ছে, তখন ওই ভালো মানের চালটা হচ্ছে স্বাভাবিক পণ্য, মানে আমরা স্বাভাবিক পণ্যের দিকে, উপরের দিকে উঠছি, তখন এটা স্বাভাবিক পণ্য। আর যেই পণ্যটার চাহিদা কমে যাচ্ছে সেটা হচ্ছে নিকৃষ্ট পণ্য। লোকাল বাসে আমরা যখন আমাদের আয় বেড়ে যাবে তখন আমরা প্রাইভেট কার বা এয়ার কন্ডিশন গাড়ি বা সিএনজি, যেটা আমরা মানে আর অন্যজনের সাথে শেয়ার করে চলতে চাইবো না, সেই ক্ষেত্রে লোকাল বাসটা তখন হয়ে যাবে কি নিকৃষ্ট পণ্য, কারণ আমরা এটা আর ব্যবহার করতে চাইবো না। সাধারণ কাপড় আমরা ব্যবহার করতে চাইবো না, তখন আমরা ব্র্যান্ডেড কাপড়টা ব্যবহার করতে চাইবো। সেই ক্ষেত্রে তাহলে এটা কী ধরনের পণ্য? নিকৃষ্ট পণ্য, কারণ এই সকল দ্রব্যের চাহিদাটা হ্রাস পায়। এখন আমরা নিকৃষ্ট পণ্যের একটি ধরন দেখব, যেটার নাম হচ্ছে গিফেন গুডস। এটা কিন্তু একটা নিকৃষ্ট পণ্যেরই বিশেষ ধরন, কারণ এটার উদাহরণ দেখতে পাচ্ছ দরিদ্র পরিবারের মোটা চাল বা আটা, আলু, যেটা আমরা নিকৃষ্ট দ্রব্যেরই উদাহরণ দিয়েছিলাম।
এটা কেন আবার গিফেন দ্রব্য বলা হয় এটা একটু আমরা দেখি। বিশেষ ধরনের নিম্নমানের পণ্য যেখানে দামের বৃদ্ধি হলেও মানুষ সেটার ব্যবহার কমায় না, বরং বেড়ে যায়। এটা কীভাবে হয়? আমরা জানি যে অর্থনীতিতে যখন একটি পণ্যের দাম বৃদ্ধি পায় তখন পাশাপাশি অন্য পণ্যের প্রভাবিত হয়ে সেগুলোর দাম বৃদ্ধি পায়। সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখতেই পাচ্ছি যে ওইটাই কিন্তু ঘুরে ফিরে ওইটারই দাম হ্রাস পাচ্ছে, ওইটারই দাম কম আছে। সেজন্য আমরা যেগুলো আগে ব্যবহার করতাম সেগুলাই কী করি, বেশি কিনি। কীভাবে সেটা আরও একটু পরিষ্কার করে বলা যায় যে ধরো যে আলুর দাম বৃদ্ধি পেলো, পাশাপাশি মাংসের দামও বৃদ্ধি পেলো। সেক্ষেত্রে আমরা চাইবো যে মাংসর দামও যেহেতু বৃদ্ধি পাইছে তাহলে আলুটাই খাই। আবার সামনের সম্ভাবনা মানে ভবিষ্যৎ সম্ভাবনা যখন আমরা আন্দাজ করি যে মানে ভবিষ্যতে এটার দাম আরও বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে কী করতে চাইবো আমরা, যে আলুটা সংরক্ষণ করে রাখতে চাইবো বা মোটা চালটা সংরক্ষণ করে রাখতে চাইবো। সেই জন্যই বলা হয়েছে যে যেখানে দামের বৃদ্ধি হলেও মানুষ সেটা ব্যবহার কমায় না, বরং বেড়ে যায়। মানে আমরা এটা সংরক্ষণ করতে থাকি, সেজন্য এটার দামটা বেড়ে যায়, চাহিদাটা বেড়ে যায়। দাম কমলে চাহিদা হ্রাস পায়। আবার যখন দাম কমে যাবে তখন আমরা ভবিষ্যৎটা একটু অনুমান করে চিন্তা করি যে এটা যেহেতু দাম হ্রাস পাচ্ছে তাহলে পাশাপাশি অন্যগুলোরও দাম হ্রাস পাবে, সেক্ষেত্রে আমরা এটা আর বেশি কিনি না, সংরক্ষণ করি না। এটা আমরা চাহিদাটা হ্রাস পাই, আমরা পাশাপাশি ভালো যেগুলো পণ্য আছে সেগুলো খাওয়ার চেষ্টা করি। এটাই আমরা এখানে লিখে দিয়েছি যে অর্থাৎ যদি মোটা চালের দাম বেড়ে যায় তখন গরিব মানুষ মাছ মাংস কমিয়ে আরও বেশি মোটা চাল খায়, কারণ অন্য দামি খাবার তাদের পক্ষে কেনা সম্ভব হয় না। আবার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো কিন্তু গিফেন দ্রব্য বলা হয়। সেগুলোকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে কী আছে? লবণ আছে, তারপর চাল, এগুলো কিন্তু আমরা না খেয়ে থাকতে পারবো না, এগুলো আমাদের খেতেই হবে, বাঁচার জন্য খেতে হবে। সেই ক্ষেত্রে এগুলো কি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলোকে গিফেন দ্রব্য বলা হয়। কারণ এগুলো চাহিদা দাম কমলে বা বাড়লে এগুলো চাহিদা কিন্তু পরিবর্তন হয় না, এগুলো আমরা না কিনে থাকতে পারি না। এখানে একটি আমি কথা লিখেছি, সকল গিফেন দ্রব্য হচ্ছে নিকৃষ্ট দ্রব্য, কিন্তু সকল নিকৃষ্ট দ্রব্য গিফেন দ্রব্য নয়। কিন্তু এই জন্য এটি আমি এখানে লিখে দিয়েছি যে এটি নিকৃষ্ট পণ্যের বিশেষ ধরন, অর্থাৎ গিফেন পণ্য হচ্ছে নিকৃষ্ট দ্রব্যের একটি বিশেষ ধরন। এখন হচ্ছে নিরপেক্ষ পণ্য, যেটা আয়ের পরিবর্তনে যা চাহিদা অপরিবর্তিত থাকে। আয়ের পরিবর্তন হলেও, আয় কমলে বা বাড়লেও আমরা এটার পরিবর্তন করি না। অর্থাৎ যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেটা নিরপেক্ষ পণ্যের মধ্যেও পড়ে। এটার উদাহরণ কি দিয়েছি? লবণ, দেশলাই, সাবান, পেঁয়াজ, কাঁচা মরিচ, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খাবার, এগুলো আমাদের খেতেই হয়। লবণটা আমরা না কিনে পারি না, লবণ ছাড়া কোনো খাবার আমরা খেতেই পারি না। সেজন্য আমাদের আয় বাড়লে বা কমলেও এটার চাহিদা পরিবর্তিত হয় না। আবার যাদের দেশলাই লাগে মানে চুলা জ্বালাতে, তাদেরও কিন্তু এটা অবশ্যই কিনতে হয়, তাহলে এটা চাহিদা অপরিবর্তিত। সাবান, পেঁয়াজ, এগুলো আমরা খেতেই হচ্ছে। এখানে আমি সংক্ষেপে একটা, যেহেতু এগুলো শর্টকাট আমি লিখে রেখেছি সংক্ষিপ্ত আকারে। নর্মাল গুডস কোনগুলো? আয় বাড়লে চাহিদা বাড়ে, আয় বাড়লে যেটা চাহিদা বেড়ে যাবে সেগুলো হচ্ছে কি নর্মাল গুডস। আর গিফেন গুডস হচ্ছে দামের বৃদ্ধি হলেও বেশি কেনা হয়, দামের যখন বৃদ্ধি হবে তখন আমরা এটা বেশি কিনবো গরিবের পরিস্থিতির কারণে। এরপর আছে ইনফেরিয়র গুডস, অর্থাৎ নিকৃষ্ট পণ্য যেগুলো আয় বাড়লে চাহিদা কমে যাবে। আর নিউট্রাল গুডস, যেগুলো নিরপেক্ষ পণ্য, আয় বাড়ুক বা কমুক চাহিদা অপরিবর্তিত। এছাড়াও আরেকটা পণ্য আছে যেটা আমি এখানে লিখিনি, ভ্যাবলেন্ট গুডস কোনগুলো? যেগুলো হচ্ছে জাঁকজমকপূর্ণ, যেমন ডায়মন্ডের বলতে পারো, গুডসের পণ্য বলতে পারো। সেগুলো হচ্ছে আমরা আয় বাড়লে এটা চাহিদা আরও বেশি বৃদ্ধি পায়, এটাকে ভ্যাবলেন্ট গুডস বলা হয়। যেটার আয় অতিরিক্ত বাড়লে এটা হচ্ছে এক ধরনের সমাজে আমাদের মর্যাদা বৃদ্ধির পণ্য বলা হয়, এটাকে স্ট্যাটাস বৃদ্ধি করে সেজন্য এটাকে ভ্যাবলেন্ট গুডস বলা হয়। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।